তোমার তো দেখি সাহস কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে মারছো তুমি। সাহসের কি দেখেছেন আপনি? আর এবারে কার বললেন? এটা আপনার বাড়ি? সিরিয়াসলি? আমার টাকায় কেনা এই বাড়ি, এই বাড়ির মালিক পূর্বে আপনারা থাকলেও এখন মালিক আমার বোন নাদিয়া চৌধুরী। নাজমুল হক ছেলের দশা দেখলেন, তবুও কিছু বললেন না। উচিত শিক্ষা হয়েছে, অনেক জ্বালিয়েছে এই ছেলে, আরও দুটো লাগিয়ে দিক, কোনো আফসোস নেই তার। উদয় আগের মতোই খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস আপনার নেশাখোর ছেলের কিভাবে হলো? কাকে নেশাখোর কও তুমি? আপনার ছেলে কি বলছে? নেশাখোর বাউন্ডুলে 1 নম্বরের শয়তান একটা। আদব গদের শিক্ষা দীক্ষা কিছুই নেই, অশিক্ষিত ছেলে। বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। একে তো চড়িয়ে দাঁত কবটি ফেলে দেওয়া উচিত। মুখ সামলাই কথা কও। আপনি মুখ সামনে কথা বলুন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে বড় গলায় কথা বলছেন কিভাবে? আবার আমাকে বলছেন মুখ সামনে কথা বলতে? আপনার গলা নিচে করুন আর মুখের লাগাম টেনে কথা বলুন, নাহলে ফল ভালো হবে না। তেতে ওঠে সোহাগ। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিনা টান টান করে দাঁড়িয়ে বলে, কি করবি তুই? বাল ফালাইবি আমার পাঞ্চত? উদয়ের মেজাজ তো আগে থেকেই ক্ষিপ্ত হয়ে আছে। এখন নিজের থেকে এত ছোট ছেলের মুখে তুই সম্বোধনার গালি শুনে কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না। ঠাটিয়ে লাগিয়ে দেয় গালে। চরের শব্দে উপস্থিত সবাই কেঁপে ওঠে আগের মতোই। হ্যাংলা পাতলা শরীর নিয়ে হেলে পড়ে সোহাগ। সোহাগের মাথা ভন ভন করে ঘুরে ওঠে। নিজেকে সোজা করে নিয়ে দাঁড়ায় আবার। উদয়ের দিকে আঙ্গুল তুলে বলে, শালা, তোর ওই হাত ভাঙা দিমু। তোর এত বড় সাহস, তুই বারবার আমার গায়ে হাত তুলছস? কুত্তার বাচ্চা, তোরে তো। পাশ থেকে নাদিয়া থামিয়ে দিয়ে বলে, সোহাগ, নিজের ভালো চাইলে তো মুখ বন্ধ করে সর সামনে থেকে। সরমো না, কি করবি শালি চুত্রা? তোরে আর তোর জামাইরে মাইরা এই বাড়ির মাটির নিচে পুঁতা রাখমু, খানকির পোলা। সোহাগের কথা শুনে কান ঝাঁঝা করে ওঠে নাদিয়ার। রাগে রিরি করে ওঠে উদয়ের। রাগে গা রিরি করে ওঠে উদয়ের। খপ করে বাম হাতে সোহাগের উঁচু করে রাখা হাতটা ধরে উদয়। তারপর পরপর দিতে শুরু করে কানসা বরাবর। ছেলের অবস্থা দেখে বিলাপ করতে শুরু করেন সাথী বেগম। উদয়ের রাগ দেখে সামনে আগাচ্ছেন না। কে জানে রাগের মাথায় ওনাকেও যদি দুটো লাগিয়ে দেয়। নাজমুল হক চেয়ারে বসে রয়েছেন রিল্যাক্স মোডে। ছেলেকে মারছে তাতে যেন তার কিছুই যায় আসে না। পাড়া প্রতিবেশী যে কয়েকজন আছে সবাই মহিলা, অল্প বয়সী মেয়ে আর 3-4 জন 10-12 বছরের ছেলে। তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে অ্যাকশন মুভির সিন উপভোগ করছে। দারুণ লাগছে দেখতে। সোহাগকে বাঁচাতে আগাচ্ছে না কেউ। সাইরা দৌড়ে আসে ভাইকে বাঁচাতে। উদয়কে গাল মন্দ করে ওর হাত থেকে সোহাগকে ছাড়ানোর চেষ্টা করে। বাম হাতে সোহাগের হাত আর ডান হাতে গলা চেপে ধরে সাইরার দিকে তাকায় উদয়। রাম ধমক দিয়ে বলে, শর্ট সামনে থেকে, নয়তো তোকে কি করবো নিজেও জানে না। মেয়ে বলে কিছু বলছে না তোকে, নয়তো তোর খবর ছিল আজ। ধমক খেয়ে ভয়ে পিছিয়ে আসে সাইরা। সাথী বেগম নাজমুল হককে বলছেন ছেলেকে উদয়ের হাত থেকে বাঁচাতে। নাজমুল হক তখনও ভাবদেশহীনভাবে বসে রয়েছেন। তাকিয়ে দেখছেন সব কিছু। তার মধ্যে বিন্দু মাত্র ছেলেকে বাঁচানোর তাগিদ নেই। প্রহরও কিছু বলছে না। উদিতাকে কোলে নিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নাদিয়া দ্রুত এসে উদয়ের হাত ধরে টেনে ছাড়িয়ে নেয় সোহাগের গলা থেকে। ছাড়া পেয়ে খুক খুক করে কাঁদতে শুরু করে সোহাগ। নাদিয়া উদয়ের হাত ধরে টেনে সরিয়ে আনার চেষ্টা করে বলে, কি করছো? পাগল হয়েছো নাকি? ছাড়ো ওকে আর চলো এখান থেকে। হাত ছাড়ো না দিয়া, আজ ওর জিপ টেনে ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়াবো আমি। ওর এত বড় সাহস কিভাবে হয় তোমাকে এমন ভাষা গালি দেওয়ার? অনেকক্ষণ ধরে সহ্য করেছে, আর না। শান্ত হও, ওকে ছাড়ো, বাড়ি চলো। হাত ছাড়ো তুমি বলেই ছাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নেয় উদয়। চর খেয়েই নেতিয়ে গেছে সোহাগ। এমনিতেই দুর্বল শরীর, এখন উদয়ের শক্ত হাতের সাপটে চর খেয়ে টালমাটাল অবস্থা। উদয়ের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে সমানে। দূরে সরে দাঁড়াও। উদয়ের রাগী স্বর শুনে একটু দূরে সরে আসে নাদিয়া। উদয় সোহাগের টি শার্টের কলার চেপে ধরে হিসহিসিয়ে বলে, কি যেন বলছিলে? আমাকে নাদিয়াকে মেরে এই বাড়ির মাটির নিচে পুঁতে রাখবে, তাই না? এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? কে কাকে মাটির নিচে পুঁতে রাখে সেটা দেখবে এখন। তোর গলার জোর অনেক বেশি, তাই না? মুখ দিয়ে ফটো করে কথা বের হয়। যত বড় মুখ নেই তত বড় কথা। প্রয়োজন আজকে তোকে খুন করে আমি জেলে যাব। বলেই উত্তম মাধ্যম
দিতে শুরু করে উদয়। এক একটা মার খেয়ে ও আ করে চিৎকার করতে শুরু করে। কিল ঘুষি আর কিক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একে খুন করে ফেললেও উদয়ের রাগ কমবে না। বখাটে বেয়াদব অভদ্র দেখেছে অনেক, তবে এই সোহাগের মতো একটাও দেখেনি যে কিনা বড় বোনকে এমন বাজে ভাষায় গালিগালাজ করে। সোহাগের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে মার খেয়ে। উদয়ের হুঁশ নেই, সমান তালে মেরেই যাচ্ছে। এভাবে মারতে থাকলে এই আধ মরা নেশাখোর পাগল মুখে লাগামহীন সোহাগ সত্যি সত্যিই মরে যাবে। এই ছেলে ছোট থেকেই এমন মুখে লাগামহীন, মুখ দিয়ে যা আসে তাই বলে যাকে তাকে গালাগালি করে, ছোট বড় মান্য করে না কখনো। নাদিয়াকে এর চেয়েও অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে আগে। সেসব শুনলে বোধহয় উদয় ওকে জবাই করত। নাদিয়া দ্রুত এসে উদয়ের হাত থেকে টেনে সরিয়ে নিয়ে আসে কিছুটা। উদয়ের আগে ফনা তোলা সাপের মতো ফুসফুস করছে। নাদিয়াকে ঠেলে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগের দিকে। সামনের দিকে উদয়কে ঝাপটে ধরে নাদিয়া। আটকে রাখার চেষ্টা করে বলে, কি করছো? মরে যাবে ও। ও কিছু হয়ে গেলে পুলিশ এসে তোমাকে ধরবে। শান্ত হও, মাথা ঠান্ডা করো। এক হাতে জড়িয়ে ধরে নাদিয়াকে, অন্য হাত সোহাগের দিকে বাড়িয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আর একবার আমার বউকে বাজে বাজে গালিগালাজ তো দূরে থাক, চোখ তুলে তাকালে তোর চোখ উপরে নেবো আমি। ওদের চৌধুরীকে দেখেছিস, তার ভেতরটা এখনো পুরোপুরি দেখিস নে। দেখলে দ্বিতীয়বার ওর বউর দিকে চোখ তুলে তাকাতে তোর আত্মা কেঁপে উঠবে। নিস্তেজ হয়ে পড়ে রইল সোহাগ। হাড্ডি সারা শরীর হয়ে গেছে নেশা করে, মাংস নেই শরীরে ছটাক খানিক। এই শরীর নিয়ে গিয়েছিল উদয় চৌধুরীকে মাটির নিচে পুঁততে। কত বড় কলিজা এর আল্লাহ তাআলা ভালো জানেন। সাথী বেগম দ্রুত ছেলের কাছে এসে ছেলেকে ধরে কাঁদতে শুরু করেন। তার আদরের ছেলেটাকে মেরে কী অবস্থা করেছে। তার পাষণ্ড স্বামীটা বসে বসে দেখছে, কিছু বলছে না, করছেও না। ছেলেটা মরে গেলে তারপর বলবে, করবে না কি? অন্ধকার ঘনিয়ে এসেছে, এখন আর কারো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। জ্যোৎস্নার আলোয় আবছা আবছা বোঝা যাচ্ছে। নাজমুল হক তাকিয়ে দেখেন মেয়ে আর মেয়ের জামাইকে। উদয় কি সুন্দর আগলে ধরে আছে তার অবহেলিত মেয়েটাকে। কত যত্ন করে মেয়েটার, কত ভালোবাসে ওকে। প্রাণীর মতো করে রেখেছে মেয়েটাকে, কি সুন্দর করে সাজিয়েছে। যতবার নাদিয়ার দিকে তাকাচ্ছে ততবার তার হৃদয়ে প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে। ভালো লাগা কাজ করছে মেয়েটার দিকে তাকালে। দুটো বাজে কথা বলেছে বলে কিভাবে ধরে মারলো সোহাগকে। কই, সে তো কখনো সোহাগকে একটা ধমকও দিত না। নাদিয়াকে মারধর বকাবকি করায়, কিছু বললে করলে চুপচাপ বসে বসে দেখত। মেয়েটার মুখের দিকে তাকালে আগে তো এমন প্রশান্তি অনুভব হতো না, হবেই বা কিভাবে। আগে তো তাকাতই না নাদিয়ার মুখের দিকে, সামনে পড়লেই খ্যাক খ্যাক করে নিজেও বাজে ভাষা শুনিয়ে দিত। নাদিয়াকে দেখলেই তার রাগ বেড়ে যেত। রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতো। কি বলতো করতো নিজেও জানে না, শুধু এতটুকু জানতো, বুঝতো নাদিয়াকে দেখলে তার বুকে জ্বালা করতো, অন্তরে চিনচিন ব্যথা শুরু হতো, মস্তিষ্ক টকবক করতো অকারণেই। কিন্তু আজকে শুধু নাদিয়াকে দেখতে ইচ্ছে করছে। তার মনে হচ্ছে নাদিয়াকে সে আজ প্রথম দেখছে। এর আগে কোনোদিন নাদিয়া নামের কাউকে দেখেনি, চিনতও না। নাদিয়ার দিকে তাকিয়ে ভাবনার সাগরে ডুবে যায়। নাদিয়া বিয়ে করে এই বাড়ি থেকে যাওয়ার সময় নিজের ভাগ্যটাকেও নিজের সাথে করে নিয়ে গিয়েছিল। মেয়েরা বাবা মায়ের জন্য আল্লাহর পক্ষ হতে বড় নিয়ামত। তারা নিজেদের আগমনের সাথে সাথে নিয়ে আসে সৌভাগ্য। নাদিয়া তার জন্য ছিল নিয়ামত সমূহ আর সৌভাগ্যের কাঠি। নাদিয়া তার জন্য ছিল নিয়ামত সমূহ আর সৌভাগ্যের চাবিকাঠি। নাদিয়ার জন্মের পর নাদিয়ার মা মারা গেলেও সংসারে উন্নতি হয়েছিল অনেক। নাদিয়া বিয়ে করে চলে যাওয়ার এক সপ্তাহ পর থেকে 2 খোয়ার ভর্তি হাঁস মুরগি রোগ হয়ে মরতে শুরু করে। 2 দিনেই খোয়ার খালি হয়ে যায়, হাঁস মুরগি শূন্য হয়ে যায় পুরো বাড়ি। তার কয়েকদিন পর 2টো ছাগলকে কুত্তায় কামড়ায় একসাথে। একটা মরে যায়, অন্যটা ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দেয়। নাদিয়ার বিয়ের 1 মাস পূরণ হওয়ার আগেই গোয়ালের গরুর 7 মাসের বাচ্চা মরে যায় পেটেই। গরুর ডাক্তার এনে পেট থেকে মরা বাচ্চা বের করে। গরুটাও অসুস্থ হয়ে পড়ে। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে কসাইয়ের কাছে বিক্রি করে দেন অর্ধেক দামে। সংসারে উন্নতি না হয়ে ধস নেমে আসে কয়েকদিনেই। একে তো সংসার একটার পর একটা অবনতি হচ্ছে, তার উপর আবার সাথী বেগমের ক্যাচাল। সে এত কাজ একা একা করতে পারবে না। সকালে রান্না শেষ হতো 10টা-11টায়। প্রত্যেক দিন রাগারাগি করে না খেয়ে কাজে চলে যেতেন নাজমুল হক। রাতে ফিরেও সেই অশান্তি, শান্তিতে 2টো খাবারও খেতে পারতেন না। সাথী বেগম সারাদিন মেয়ের সাথে রাগারাগি করতেন। একা একা তাকে সব কাজ করতে হয়।
এত বড় মেয়েটা তাকে কোনো কাজেই সাহায্য করতো না। কাজ করতে বললে উল্টো গরম দেখিয়ে মাজা দুলিয়ে পাড়ায় হাঁটতে চলে যেত। কোনো কাজ করতে পারবে না, কাজ করলে ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না, এই নিয়ে দিনরাত মা মেয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতো। নাজমুল হক ভেবেছিলেন নাদিয়ার বিয়ের পর শান্তিতে থাকবেন, যতটুকু অশান্তি আছে সেসব মিলিয়ে যাবে। কিন্তু কে জানতো তার সেই শান্তি নাদিয়ার সাথে সাথে চলে গিয়েছে, রয়ে গিয়েছিল শুধু অশান্তিটুকু। 1 মাস পর থেকে খুব করে অনুভব করতেন নাদিয়ার অভাব। আস্তে আস্তে বুঝতে পারলেন নাদিয়া তার জন্য ছিল নিয়ামত সমূহ, সৌভাগ্যের চাবিকাঠি। নাদিয়া নিজের সাথে করে সেই শান্তি সৌভাগ্য নিয়ে চলে গিয়েছে। নাদিয়ার জন্য কখনো গ্রামের কারো সামনে মাথা নিচু করে হাঁটতে হয়নি, কেউ তার সামনে নাদিয়াকে নিয়ে কিছু বলতে পারেনি, তার পেছনে কেউ হাসাহাসি করতে পারেনি। কিন্তু ছোট মেয়েকে নিয়ে নাকানি চুবানি খেতে হয়েছে অনেক, মানুষের কটু কথা শুনতে হয়েছে, অন্যের সামনে মাথা নিচু করে থাকতে হয়েছে। শত শত মানুষ তার পেছনে দাঁড়িয়ে হেসেছে। 6 মাসের মধ্যে গভীরভাবে টের পেয়েছিলেন নাদিয়ার অভাব। তখন থেকেই ভেতরে ভেতরে গুমড়ে যেতে শুরু করেন। নাজমুল হক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, এগিয়ে যায় নিজের ঘরের দিকে। পেছন থেকে সাইরা আর সাথী বেগম এক নজর তাকায় তার যাওয়ার পথে। নাদিয়া উদয় পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই উদিতা প্রহরের কোলে ঘুমিয়ে গেছে। প্রহর উদিতাকে নিয়ে উঠোন জুড়ে পায়চারি করছে ধীরে ধীরে। মেধা উদয় আর নাদিয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে। নাজমুল হক একটু পরেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন, হাতে একটা ছোট সাইজের বক্স। মাথা নিচু করায় দাঁড়ায় নাদিয়ার সামনে। নাদিয়া একবার বাবার মুখ পানে তাকায়। ওর বাবার কিডনির সমস্যা হয়েছে, চোখে মুখে কি অবস্থা হয়ে গেছে, এখন আর আগের মতো দেখা যাচ্ছে না, বয়সের তুলনায় অনেক বেশি বয়স মনে হচ্ছে। নাজমুল হক নিজের দিকে স্থির দৃষ্টি রেখে বলেন, তোমার যেদিন জন্ম হয় সেদিন আমি অনেক খুশি ছিলাম। প্রথম কন্যা সন্তানের পিতা হয়ে আনন্দ ধরছিল না আমার। তোমার নানি তোমাকে তোমার মায়ের নীল রঙের ওড়না মুড়িয়ে এনে আমার কোলে দিয়েছিল। কি সুন্দর দেখতে লাগছিল তোমাকে, বলে প্রকাশ করতে পারবো না। নীল রঙের ওড়নায় মোড়ানো তোমার মুখটা দেখে নাম দিয়েছিলাম নীল অপরাজিতা। আজও মনে আছে আমার, তোমাকে কোলে নেওয়ার পর আমার হাত কাঁপছিল, বুকের মধ্যে কেমন শব্দ হচ্ছিল, কিন্তু সেই সময় কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায় তোমার মায়ের মৃত্যুর সংবাদ শুনে। আমার মনে হতে লাগলো তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে, এর জন্য একমাত্র তুমিই দায়ী। রাগে দুঃখে কষ্টে আর দ্বিতীয়বার তোমাকে কোলে নেয়নি। সময়ের সাথে সাথে আমার মন পাথরে পরিণত হতে শুরু করে। যতদিন আগায় আমার মনে তোমার জন্য ততই রাগ ক্ষোভ জন্ম নিতে শুরু করে। তখন আমার উচিত ছিল তোমাকে বুকে আঁকড়ে ধরা, কিন্তু তখন আমি তোমাকে দূরে ছুঁড়ে ফেলেছি। আমি পাপী, আমি পিতা হওয়ার যোগ্য না, পারলে আমাকে মাফ করে দিও। ছলছল নয়নে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে নাদিয়া। কৃত্রিম আলোয় আলোকিত পুরো উঠোন, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নাজমুল হক ঢোক গিলে হাতের বক্সটা নাদিয়ার দিকে এগিয়ে দিয়ে পুনরায় বলেন, এটা তোমার জন্য। তোমার জন্মের আগে থেকে আজ অবধি এটা আমি আগলে রেখেছি নিজের কাছে। তোমাকে দিতে চেয়েছিলাম অনেকবার, তবে দিতে পারিনি কখনো। আজ না দিলে হয়তো আর কখনো দেয়া হবে না। আমি আল্লাহ তাআলাকে বারবার বলতাম আমার মৃত্যুর আগে অন্তত একটাবার যেন তোমার সাথে দেখা করার সুযোগ দেন। আজ সেই সুযোগ হয়েছে। আমি জানি আমি পাপিষ্ঠ, ক্ষমার অযোগ্য, তবুও পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আর এই বক্সটা নাও। নাদিয়া কাঁপা কাঁপা গলায় বলে, বক্সের মধ্যে কি আছে? এই বক্সের মধ্যে একজোড়া রূপার নূপুর চুড়ি আর স্বর্ণের একজোড়া কানের দুল আছে। রূপার নূপুর জোড়া তোমার মা তোমার জন্য গড়িয়েছিল তোমার জন্মের আগেই। তার বিশ্বাস ছিল মেয়ে হবে, তার মেয়ের জন্যই শখ করে রূপার নূপুর গড়িয়ে রাখে আগেই। আমিও তোমার মায়ের ঝোঁকে পড়ে রূপার চুড়ি গড়িয়ে রাখি। যদিও আমরা জানতাম না মেয়ে হবে নাকি ছেলেই হবে, তবু একটা বিশ্বাস ছিল মেয়ে হবে। তোমার মা দিনরাত আল্লাহর কাছে একটা মেয়ে চাইতো, আর কানের দুল জোড়া তোমার মায়ের। এই সব কিছু আজকে থেকে তোমার। যদিও এই সব কিছু দাম খুবই নগণ্য, তবুও নাও ধরো। এতে তোমার মায়ের ভালোবাসা আদর ছোঁয়া আছে, সাথে আমারও কিছু ভালোবাসা। নাদিয়া হাত বাড়িয়ে বক্সটা ধরবে তার আগেই সাথী বেগম ছৌ মেরে বক্সটা নিয়ে নেয়। একটা 5 ইঞ্চির স্কোয়ার সাইজের সেগুন কাঠের তৈরি বক্স, বেশ পুরনো সেটা বোঝা যাচ্ছে। আজকাল এমন বক্স দেখা যায় না। বক্সটা বেশ মজবুত সেটাও বোঝা যাচ্ছে। সাথী বেগম বক্স খুলে ভেতর থেকে ছোট ছোট দুটো রূপোর চুড়ি, দুটো নূপুর আর স্বর্ণের কানের দুল বের করে দেখতে শুরু করে। সবগুলোই মজবুত আর ভারী।
কানের দুলের ওজন 10 আনার উপর হবে। ঝুমকো কানের দুল আর বেশ সুন্দর দেখতে। নাজমুল হক চাপার আগিস্বরে বলেন, সাথী, ওগুলো সহ বক্স ফেরত দাও। কিসের জন্য দিব? ওর জন্য এত কিসের দরদ তোমার? এতগুলো দিন কষ্টে কষ্টে দিন পার করলাম, এগুলো বের করে বিক্রি করলেও তো একটা মাস ভালোভাবে কাটাতে পারতাম। ওগুলো দিতে বলেছি, দাও দ্রুত। বেশি কথা বলতে কিন্তু ভালো লাগছে না আমার। দেব না, কানের দুল জোড়া আমার বেশ পছন্দ হয়েছে, এগুলো আমি রেখে দেব, আর চুড়ি নূপুর দুটোই রেখে দেব। সাইবার মেয়ে হলে তাকে দেব। বলেই বক্সের ভেতর রেখে বক্স নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। বক্স নেওয়ার জন্য খপ করে সাথী বেগমের হাত ধরে চিবিয়ে চিবিয়ে বলেন, বক্সটা দেবে কি না? দেব না। বক্সটা নেওয়ার জন্য টানাটানি শুরু করেন দুজনে। বাকি সবাই দর্শকের ভূমিকা পালন করে। নাজমুল হক রেগে সাপটে চর বসিয়ে দেন সাথী বেগমের গালে। ধমক দিয়ে বলেন, এগুলো আগে থেকেই নাদিয়ার আর ওর মায়ের, তোমার নয় যে তোমার সিদ্ধান্তের প্রয়োজন লাগবে আমার। ছাড়বে নাকি অন্য গালে আরেকটা দেব? 3 মা সাও মিলে জ্বালিয়ে মারলে, এবার তো শান্তি দাও একটু। চর খেয়ে বক্স দিয়ে দেয় সাথী বেগম। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বক্সটা আগেই দিয়ে দিলে হতো, শুধুই এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে চর খেলো। চর খেয়ে বক্স দিয়ে দেয় সাথী বেগম। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বক্সটা আগেই দিয়ে দিলে হতো, শুধু এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে চর খেলো। লজ্জায় মাথা নিচু করে চলে যায় সাথী বেগম। সাইরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবকিছু। ওর বাবা এরকম একটা কাজ করবে স্বপ্নেও ভাবেনি। নাজমুল হক পুনরায় বক্সটা বাড়িয়ে দেয় নাদিয়ার দিকে। ধরো নাও। নাদিয়া হাত বাড়িয়ে বক্সটা হাতে নেয়, তাকিয়ে থাকে বাবার মুখের দিকে। নাজমুল হকের চোখে আজ নেই রাগ, ক্ষোভ, ঘৃণা। আজ ওই চোখে শুধুই মায়া আর ভালোবাসা রয়েছে। উপচে পড়া মায়া, ভালোবাসা। চোখ মুখ করুণ হয়ে আছে। মেয়েকে ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা। নাদিয়ার ইচ্ছে হলো বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে। আজ বাবার বুকে ঝাঁপিয়ে পড়লে নিশ্চয়ই তিনি নাদিয়াকে আগলে নেবেন, কিন্তু সাহস হলো না নাদিয়ার। উদয় ওকে ইমোশনাল হতে নিষেধ করেছে। নাদিয়ার চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করে। নাজমুল হক আর উদয় দুজনেই তা খেয়াল করে। নাদিয়া সফট হার্টের মেয়ে, অন্যের কষ্ট সহ্য করতে পারে না। ওকে যে যতই কষ্ট দিক না কেন, তার কষ্টও সইতে পারে না। ওর অন্তর পুড়ে যায় তার কষ্টে। নাজমুল হক নিজের দিকে দৃষ্টি স্থির করে বলেন, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো জন্মের পর থেকে। আদর, যত্ন, ভালোবাসা কিছুই পাওনি আমার কাছ থেকে, এবং এই বাড়ির কারো কাছ থেকে। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নীল অপরাজিতা তুমি। আমার নীল অপরাজিতাকে আমি আগলে রাখতে পারিনি, অন্য সব বাবাদের মতো আগে ভালোবাসতে পারিনি তোমাকে। তোমার দিকে তাকাতাম না পর্যন্ত। তোমার মায়াময় মুখের দিকে এক নজর তাকালে নিশ্চয়ই ভালোবেসে ফেলতাম তোমাকে, তবে তাকাইনি আমি স্বার্থপর বাবা। নিজের স্বার্থে আঘাত লেগেছিল বলে নিজের রক্ত, নিজের সন্তানকে অবহেলা করেছি বছরের পর বছর ধরে। কটু কথা শুনিয়েছি, কত কিছু করেছি তোমার সাথে। ভাবলে আমার শ্বাস আটকে আসে, নিজেকে অপরাধী পাপী মনে হয়, মরে যেতে ইচ্ছা করে। উদয় নাজমুল হককে থামিয়ে দিয়ে বলে, এখন তো দর দেখিয়ে কী লাভ? সেদিন তো টাকার কাছে মেয়েকে বিয়েটা করে দিয়েছিলেন। এক অক্ষম পঙ্গু ছেলে কাছে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন বিনা বাক্যে। মেয়ের ভবিষ্যৎ ভেবেছিলেন একবারও? এরকম একটা ছেলের সাথে বিয়ে হলে ওর ভবিষ্যৎ কী হবে ভাবনা নিশ্চিত, তাই না? সেদিন আমার ফ্যামিলির জায়গায়, আমার জায়গায় যদি অন্য কোনো খারাপ চক্র আপনাদের মোটা অঙ্কের টাকা অফার করতো, তাহলে বোধহয় চোখ বন্ধ করে তাদের হাতে মেয়েকে তুলে দিতেন। তখন কী হতো আপনার মেয়ের? ভেবে দেখেছিলেন একবারও? এতদিনে বোধহয় নাদিয়ার অস্তিত্ব মিশে যেত এই পৃথিবী থেকে। এখন এসব আবেগের কথা বলেও কোনো লাভ নেই। নাজমুল হক উদয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি যা বলছেন ভুল কিছু বলেননি। সেদিন অন্ধ ছিলাম আমি, তবে এতটাও অন্ধ ছিলাম না। সাথীর মুখে নাদিয়ার বিয়ের কথাটা শোনার পর আমি ঘটকের সাথে যোগাযোগ করেছিলাম। সে আমাকে আশ্বস্ত করে নাদিয়া ভালো থাকবে আপনাদের কাছে, এবং আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। উন্নত মানের চিকিৎসা চলছে আপনাদের পরিবার সম্পর্কেও ভালো মন্তব্য করে। তার সব কথা শোনার পর আমি রাজি হয়েছিলাম, নয়তো আমি এই বিয়েটাও না করে দিতাম অন্য বিয়েগুলোর মতো। আমি তো প্রথমে জানতামই না আপনারা টাকা দিচ্ছেন নাদিয়াকে বউ করে নেওয়ার বদলে। বিয়ের দিন রাতে জানতে পেরেছিলাম টাকার কথা। এই বিষয়টা নিয়ে সাথীর সাথেও ঝগড়া হয়েছিল। আমার অশান্তি ভালো লাগে না, তাই পরে চুপচাপ ছিলাম। যা হচ্ছে হোক, তাতে আমার কিছু যায় আসে না।
হ্যাঁ, নাদিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, ওকে আর দেখতে হবে না, এটা নিয়েও খুশি ছিলাম মনে মনে। তবে ওকে নিয়ে কোনো খারাপ চক্র বা খারাপ মানুষের হাতে তুলে দিতাম না কখনোই। আমি নিজের দোষ স্বীকার করছি। আমি দোষী, আমি পাপী, আমি পাপিষ্ঠ পিতা, ক্ষমার অযোগ্য। আমি নিজের বড় মেয়ের সাথে অনেক অবিচার করেছি। সেসবের শাস্তিও ভোগ করছি 2 যুগ ধরে। আমি নাদিয়াকে ভালো না বাসলেও ওর খারাপ চাইনি কখনো। তা তো দেখতেই পাচ্ছে। দিনের পর দিন সৎ মা ভাইয়ের হাতে অত্যাচারিত হয়েছে, আপনি বাবা হয়ে চুপচাপ দেখে গেছেন, কিছুই বলেননি। আমার মনে তখন এতটাই রাগ ক্ষোভ ছিল যে কোনো কিছু আমার চোখে পড়তো না, দেখেও না দেখার মতো থাকতাম। আমি নাদিয়ার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওকে বিয়ে করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আমার ভালোবাসা যখন ওকে জন্ম দিতে গিয়ে পৃথিবী ছাড়লো, তখন আমার মাথা মস্তিষ্ক কাজ করছিল না। আমি উন্মাদ পাগল হয়ে গিয়েছিলাম। কেউ একজন যেন কানে কানে ফিসফিস করে বলেছিল, নাদিয়ার জন্যই তোর এই ভালোবাসা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার কাছে নাদিয়াকে অসহ্য লাগতে শুরু করে। ওকে দেখলেই আমার পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যেত। তখন আর আমি নিজের মধ্যে থাকতাম না। দিন গড়ায়, মাস পেরিয়ে যায়, বছর এভাবেই কেটে যায়। আমি নাদিয়াকে ভালোবাসার চেষ্টাও করিনি। যদি করতাম তাহলে অবশ্যই ভালোবাসতাম। সময় থাকতে সময়ের মূল্য বুঝিনি আমি। নাদিয়া আমার কাছ থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম ওর অভাব। যেই আমি ওর মুখটা দেখতে চাইতাম না, সেই আমি এক নজর ওর মুখ দেখার জন্য ছটফট করতাম। তোমাদের বাড়ির ঠিকানা বা ফোন নম্বর কোনোটাই নেই আমার কাছে। ঘটকের সাথেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ, কল দিলে কল যায় না। আমি নাদিয়ার সাথে দেখা করতে চাইলেও সম্ভব হয়নি। কতদিন বেঁচে থাকবো জানি না। আমাকে মাফ করে দিও মা। তুমি না মাফ করলে আমি মরেও শান্তি পাবো না। আমার অর্ধেক জীবন কেটে গেছে তোমাকে ভুল বুঝে, ভালো না বেসে। নাদিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে উদয় নিজেই বলে, প্রথম স্ত্রীকে এত ভালোবাসতেন যে নাদিয়াকে জন্ম দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে বলে নাদিয়ার মুখ দেখতেন না, ওকে ভালোবাসতেন না, ওর প্রতি বাবার কোনো দায়িত্ব পালন করতেন না। প্রথম স্ত্রীর প্রতি যদি এতই ভালোবাসা ছিল, তাহলে প্রথম স্ত্রীর মৃত্যুর 2 মাস পর কীভাবে দ্বিতীয় বিয়ে করলেন? তখন কোথায় ছিল আপনার এত ভালোবাসা? মেয়েকে জন্ম দিতে গিয়ে স্ত্রী মরে গেছে বলে মেয়েকে ভালোবাসেননি, মেয়েকে ছুঁয়ে দেখেননি, তার মুখ পর্যন্ত দেখতে চাননি। অথচ প্রথম স্ত্রীর মৃত্যুর 2 মাস পরেই বিয়ে করলেন দ্বিতীয়। সে স্ত্রীর সাথে সুখে সংসার করলেন, কিন্তু মেয়েকে পৃথিবীতেই জাহান্নামের কিছুটা স্বাদ পাইয়ে দিলেন। আপনার মেয়ে আপনার বাড়িতে এতটাই সুখে ছিল যে এই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইতো রোজ। নিজে তো প্রথম স্ত্রীকে ভুলে ঠিকই দ্বিতীয় বিয়ে করে সুখে দিন পার করছেন, তাহলে মেয়ের প্রতি এত কেন অবহেলা? আর আপনার প্রথম স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা কোথায় গেল? উদয়ের কথা শেষ হতেই নাজমুল হক লম্বা করে শ্বাস টেনে নেয়। এতক্ষণ যেন শ্বাস আটকে ওর কথা শুনছিল। আমি কোনোদিনই দ্বিতীয় বিয়ে করতে চাইনি। আমি বাকি জীবন একাই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু নাদিয়ার দাদি মানে আমার মা, তার জন্য সম্ভব হয়নি। মা প্রথম থেকে নাদিয়ার মা খাদিজাকে পছন্দ করতো না। কী কারণে অপছন্দ করতো জিজ্ঞেস করলে বলতো না। খাদিজাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমি প্রথম দেখাতেই ওর প্রেমে পড়েছিলাম। সেই যুবক বয়সে কলেজে পড়ার সুবাদে আমি গ্রামে থাকতাম না। ছুটির দিনে শুধু বাড়িতে আসতাম। অনার্সে ভর্তি হওয়ার পরেই আব্বা মারা গেলেন। তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বড় ভাই বিয়ে করে আগে থেকেই আলাদা থাকতেন। বাড়িতে মা বোনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে আসি আমি। নিজেদের ক্ষেত খামার দেখাশোনা, চাষাবাদ করতাম। কয়েক বছর পর ছোট বোনটাকে বিয়ে দিলাম। ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে আমার নজরে আসে খাদিজাকে। প্রথম দেখায় ওর দিকে নজরে আটকে গিয়েছিল আমার। বিয়ের প্রস্তাব পাঠালে খাদিজা নাকচ করে দেয়। ওর পরিবারের সেরকম মত ছিল না। ওর পেছনে 1.5 বছর ঘুরে পার করে মানিয়েছিলাম। তারপর খাদিজার পরিবারকে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই খেয়াল করতাম আমার মা কোনোভাবেই খাদিজাকে পছন্দ করে না। একটু 19-20 হলেই কথা শোনায়। খাদিজার মৃত্যুর পর থেকেই মা আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে। এর জন্য মায়ের সাথে অনেক রাগারাগি করতাম। খাবার খেতাম না, বাড়িতে আসতাম না। সারাদিন খাদিজার কবরের পাশে বসে থাকতাম। কোনো কিছু ভালো লাগতো না। এই পৃথিবী কেমন বিষাদময় লাগতো আমার কাছে। মনে হতো খাদিজার কাছে চলে যাই। মাঝরাতে বাড়িতে এসে যখন ঘরে যেতাম, তখন দেখতাম খালি বিছানা অপেক্ষা করছে আমার জন্য। আমার খাদিজা আমার অপেক্ষায় নেই। আত্মহত্যা যদি মহাপাপ না হতো,
আমি তখন সত্যিই আত্মহত্যা করতাম। মায়ের প্যান প্যান বাড়তেই থাকে, বিয়ে কর বিয়ে কর। বাড়িতে যতক্ষণ থাকতাম আমার কান ঝালাপালা করে দিত এই এক বাক্য উচ্চারণ করে। কোনো কিছুতেই মাকে দমাতে পারতাম না। শেষমেশ মা আমাকে রাজি করাতে না পেরে তার মাথায় আমার হাত রেখে কসম দেয় দ্বিতীয় বিয়ে করার জন্য। আরও বলে আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে, আর এর জন্য একমাত্র দায়ী থাকবে খাদিজা, কারণ ওর জন্যই আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছি না। আমি তবুও রাজি না হলে মা সত্যি সত্যি বিষ খায়, কোনো রকমে তাকে বাঁচানো যায়। আমি বুঝতে পারতাম না আমার দ্বিতীয় বিয়ে নিয়ে তার এত পাগলামি কেন, কেন এমন করলো। হ্যাঁ, সব বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক, সুখে সংসার করুক, নতুনভাবে জীবন শুরু করুক, কিন্তু আমি তো ওই জীবনে সুখী ছিলাম না। জোর করে বাধ্য করে আমাকে দ্বিতীয় বিয়ে করায়, আবার তার বোনের মেয়ের সাথে। সাথী আমার বড় খালার মেয়ে। মায়ের প্রথম থেকেই ইচ্ছা ছিল সাথীকে এই বাড়ির বউ করে আনা, কিন্তু আমার জন্য পারেনি, কারণ সে মুখ ফুটে বলার আগেই আমি খাদিজাকে বিয়ে করে কিন্তু আমার জন্য পারেনি, কারণ সে মুখ ফুটে বলার আগেই আমি খাদিজাকে বিয়ে করব বলে জেদ ধরেছিলাম। আমার জেদ দেখে তখন আর মা কিছু বলেনি। আমি বিয়ে করার পর আমার বিয়ে করার পরও সাথীরও বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সে সংসার টেকেনি সাথীর। সাথীকে বিয়ে করার পর থেকেই আমার ইচ্ছে করতো বাড়ির সবাইকে খুন করতে। মাকে আর সাথীকে দেখলেই আমার শরীর রাগে রিরি করতো। তারপর নাদিয়াকে নিয়ে আসার পর তো আরও। আমার তখন নাদিয়াকে দেখলে ইচ্ছা করতো ওর গলা চেপে মেরে ফেলি, কারণ এইসব কিছুর জন্য একমাত্র ও দায়ী। না ও জন্ম নিত না খাদিজার। এত বড় স্ক্রিপ্ট দিয়ে মাথা ঘুরতেছে বাবা। না ও জন্ম নিত, না খাদিজা মারা যেত, আর না আমার সাথে এইসব কিছু হতো। দ্বিতীয় বিয়ের পর 1 বছর পর্যন্ত আমি সাথীকে ছুঁয়েও দেখিনি। ওকে আমার ধারে কাছেও ঘেঁষতে দিতাম না, সাথে নাদিয়াকেও না। সাথী তখন সহজ সরল ছিল, আমার ভয়ে তটস্থ থাকতো। আমি যাই বলতাম তাই পালন করত। মা কোনোভাবে বুঝে যায় আমার আর সাথীর মধ্যকার দূরত্ব। মা আবার দ্বিতীয়বার কসম দিল তার নাতি চাই, আর সাথীর সাথে যেন স্বাভাবিক সম্পর্ক হয়। মা এখন বেঁচে নেই, তবুও তাকে আমি জীবনেও মাফ করব না। সেদিনের পর রাগে জেদে যার কারণেই হোক না কেন সাথীর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও মায়ের সাথে আর কোনো কথা বলিনি কখনো। খাদিজার জায়গায় আজ অবধি আমি সাথীকে দিতে পারিনি। খাদিজা চলে যাওয়ার পর একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি আজ পর্যন্ত। বাড়িতে থাকতাম না সারাদিন, সকাল সকাল বেরিয়ে যেতাম, রাতে ফিরতাম। কোনো কিছুই ভালো লাগতো না, মনের মধ্যে সবসময় অশান্তি বিরাজ করতো, এখনও করে। বাড়িতে থাকলে আরও বেশি। জানি না কেন নাদিয়া আর মাকে দেখলেই তরতর করে রাগ বেড়ে যেত। নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারতাম না তখন। নাদিয়াকে বকাবকি করতাম, রাগারাগি করতাম। নাদিয়ার প্রতি এতটাই রাগ ক্ষোভ জন্ম নিয়েছিল যে ওর কথা ভাবতেই পারতাম না আমি। মানুষের থাকে না চিরশত্রু। আমার নিজের মেয়ে যেন তেমনই আমার চিরশত্রু হয়ে গিয়েছিল। সাথীর প্রতি আমার ভালোবাসা ছিল না কখনো। বিয়ের আগে থেকে ওকে বলেছিলাম আমি কখনো ওকে ভালোবাসতে পারবো না। সাথী বিনা বাক্যে মেনে নিয়েছিল সেই কথা। ডিভোর্সি হয়ে ভাইয়ের সংসারে থাকার চেয়ে এই সম্পর্ককে হয়তো উত্তম ভেবেছিল তখন। সাথীর প্রতি আমার যা আছে তা হলো দায়িত্ব। ওর প্রতি শুধু দায়িত্ব পালন করেছি এত বছর ধরে, তবে এই দায়িত্ব আমি আমার বড় মেয়ের প্রতি পালন করিনি। ওকে যদি একটু ভালোবাসতাম, বাবা হওয়ার দায়িত্ব যদি একটু পালন করতাম। আমি আমার বড় মেয়েকে ভালোবাসিনি সঠিক সময়ে, বাবা হওয়ার দায়িত্ব পালন করিনি কখনো। বাবার মুখের কথা শুনে ঝরঝর করে নাদিয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। উপস্থিত সবাই নিশ্চুপ হয়ে এতক্ষণ ধরে নাজমুল হকের কথা শুনছিল। উদয় আর কিছু বলার জন্য যেন ভাষা খুঁজে পাচ্ছে না। আসলে এখানে দোষ কার? সবাই যেন পরিস্থিতির শিকার। তবুও উদয় আবার বলে, নাদিয়ার সৎ নাদিয়াকে ঠিকমতো খেতে দিত না, না খাইয়ে রাখত। মানুষ তো বাড়ির পশু কুকুর বিড়ালকেও ঠিকমতো খেতে দেয়, অথচ আপনার একটা মেয়েকেও খেতে দিতেন না ঠিকমতো। আপনার ওয়াইফ নাদিয়াকে মারধর করত, ছোট ভাই দিনের পর দিন মারধর করত আপনার সামনেই, অথচ আপনি কিছু বলেননি। কেন বলেননি?
বিবেক বলেও তো একটা জিনিস আছে নাকি? আপনার তো বিবেকও নেই। আমার সামনে নাদিয়াকে সাথী মারধর করতো না কখনোই। বিয়ের দিন শুধু দুটো চর দিয়েছিল আমার সামনে, আর নাদিয়াকে খেতে দিত না, সেটা আমি আজ জানলাম। এতকাল জানতাম না। সারাদিন তো বাড়ির বাইরে থাকতাম, জানবো কিভাবে? নাদিয়াকে জিজ্ঞেস করিনি কখনোই। ও নিজেও বলতো না কখনো। বলবে বা কীভাবে? আমার ভয়েই তো তটস্থ হয়ে থাকতো। ওকে তো আমার সামনে আসতে দিতাম না। আর সোহাগ নাদিয়ার গায়ে হাত তুলতো, আমি দেখেছিলাম কয়েকবার। আমি চাইতাম নাদিয়া নিজেই প্রতিবাদ করুক, সোহাগ ওকে একটা চড় দিলে ও দুটো দিক, কিন্তু নাদিয়া বলতো না, চুপচাপ মার খেত। তখন আমার রাগ আরও বাড়তো। সোহাগেরও সাহস বেড়ে যেত। আমি বুঝতে পারি নাদিয়া এইবারই সবাইকে ভয় পায়। ও কোনো দিন প্রতিবাদ করবে না, এভাবেই মার খেয়ে যাবে ছোট ভাইয়ের হাতে প্রতিনিয়ত। একদিন একটু আগে বাড়ি ফিরেছিলাম। ফিরেই দেখতে পেলাম সোহাগ নাদিয়াকে মারছে। ঘরের বারান্দায় সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু বলছে না। আমিও কিছু না বলে ঘরের ভেতর চলে যাই। সন্ধ্যার পর দা হাতে নিয়ে বাঁশবাগানে গিয়ে মোটা দেখে একটা কঞ্চি কেটেছিলাম 2 হাত লম্বা করে। সেই কঞ্চি হাতে নিয়ে পুকুর পাড়ে তৈরি করা বাঁশের মাচার কাছে যাই। কোনো কথা ছাড়াই কাঁচা কঞ্চি দিয়ে রাগ মিটিয়ে মেরেছিলাম সোহাগকে। তারপর থেকে সোহাগ নাদিয়ার গায়ে হাত তোলার সাহসও করেনি। আমি আর সোহাগ ছাড়া কেউ জানে না ওকে কেন মেরেছিল সেদিন। একটু দম নিয়ে বলে, আমার অর্ধেক জীবনের আফসোস, আমি সঠিক সময়ে আমার বড় মেয়েকে ভালোবাসতে পারিনি। বাবা হিসেবে মেয়েকে আগলে রাখতে পারিনি। প্রতিনিয়ত অবহেলা করেছি। আমার মা মরা মেয়েকে আগলে রাখিনি, ভালোবাসিনি, আদর যত্ন করিনি। এই আফসোস আক্ষেপ আমার সারা জীবন রয়ে যাবে। পৃথিবী সবাই আমাকে ক্ষমা করলেও আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। খাদিজাও হয়তো আমার ওপর ভীষণ রেগে আছে। আমি ওর আর আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েছি যে খাদিজা হয়তো আমাকে কোনো দিন মাফ করবে না। প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, আমার সাথেও সেটা হয়েছে। আমি আমার বড় মেয়ের প্রতি এতটাই অন্যায় অবিচার করেছি যে আমার 2টো কিডনি একসাথে ড্যামেজ হয়ে গেছে। লিভারেও সমস্যা দেখা দিয়েছে। কতদিন বাঁচবো জানি না, হয়তো খুব বেশি দিন বাঁচবো না। আর আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। লাস্ট 2 বছরে অনেক টাকার ঋণ হয়ে গিয়েছিল। এই ঋণ শোধ করার জন্যই বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া। আমার চিকিৎসার জন্য এই বাড়ি কখনোই বিক্রি করতাম না আমি। ঋণ রেখে মরতে চাইনি আমি। এমনিতেই তো জীবনে পাপ, ঋণের বোঝার অভাব নেই। আর পাপ ঋণের বোঝা বাড়াতে চাইনি। পাপ আর ঋণের বোঝায় নুয়ে গেছি এখন। আমি পাপী, আমি ঋণী আমার বড় মেয়ের কাছে। তোমার এই পাপিষ্ঠ পিতাকে মাফ করে দিও মা। আর হয়তো দেখা হবে না তোমার সাথে। ভালো থেকো তুমি। দোয়া করি পৃথিবীর সব সুখ শান্তি আনন্দ তোমার হোক। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তোমরা হও। নিজের পরিবার নিয়ে সুখে থাকো, ভালো থাকো। তোমার জীবনের ক্ষুদ্র বালিকণার পরিমাণের দুঃখ না আসুক কখনো। আমার মৃত্যু সংবাদ যদি তোমার কানে পৌঁছায় তাহলে একটু দোয়া করো তুমি। তোমাকে ছুঁয়ে দেখা হয়েছিল অল্প কয়েকবার। আফসোস, তোমাকে ভালোবেসে আমি একবারের বেশি ছুঁইনি। তোমাকে একবারের বেশি বুকে আগলে ধরা হয়নি। পরম যত্নে ভালোবাসায় তোমার মাথায় হাত বুলাইনি। হিসেব অনুযায়ী আমাকে মাফ করা উচিত নয় তোমার, তবুও পারলে মাফ করে দিও। শেষ একটাবার তোমাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা জাগছে মা। বাবার মুখে কয়েকবার মা ডাক শুনেই নাদিয়ার সব অভিমান অভিযোগ গলে পানি হয়ে গেছে। বাবার মুখে শেষ বাক্যগুলো শুনতেই ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। ওকে আর আটকাই কে? শক্ত করে জড়িয়ে ধরে বাবাকে। নাজমুল হক নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মেয়েকে। নাদিয়া কান্না করতে করতেই ডাকে কয়েকবার আব্বা বলে। নাজমুল হক নিজেও মা মা বলে ডাকে। কান্নার কারণে নাদিয়া আর কিছু বলতে পারে না। নাজমুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় চুমো খায়। বাবার ভালোবাসা পেয়ে নাদিয়ার কান্নার বেগ আরও বাড়ে। মেয়ের সাথে সাথে শক্ত হৃদয়ের কঠিন মানব নাজমুল হক নিজেও কেঁদে দেন। সবাই তাকিয়ে দেখছে বাবা মেয়েকে। উদয় নাদিয়াকে টেনে সরিয়ে নিয়ে আসে নাজমুল হকের কাছ থেকে। নিজেই এক হাতে জড়িয়ে ধরে রাখে যেন আর না যেতে পারে। শক্ত গলায় বলে, তোমাকে আগে বলেছি না ইমোশনাল হবে না? দুটো ইমোশনাল কথা শুনে নিজের অতীত ভুলে গেলে। নাদিয়া উদয়ের বুকে মুখ গুজে কাঁদছে। ওর মন খুব করে চাচ্ছে আরেকটিবার বাবাকে জড়িয়ে ধরতে। ওর মন অশান্ত, ঝড় বইছে হৃদয়ে। ঝড়ের তাণ্ডবে উথাল পাথাল হৃদয়। না পারছে সইতে, না পারছে কইতে। তাই উদয়ের বুকে মুখ গুজে কেঁদে চলেছে। নাজমুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সে অধিকার দেখিয়ে মেয়েকে ছুতে পারছেন না। সে অধিকার তার নেই।
এই অধিকার হারিয়েছেন সে অনেক আগেই। মেয়ের কান্না তার হৃদয়ে বিষাক্ত ফলার মতন বিচ্ছে। মেয়ের কান্নায় তারও কান্না আসছে, ভেঙে চুরে গড়িয়ে যাচ্ছে শক্ত হৃদয়। ভেতর থেকে তো সে কবেই ভেঙে গেছে এই শক্ত হৃদয়ের মানুষটা, নতুন করে আর কি ভাঙবে? 9টা বেজে গেছে এখন, এখনও কয়েকজন প্রতিবেশী রয়েছে এই বাড়িতে। তারা হয়তো কাহিনীর শেষটা দেখেই যাবে। তাদের চোখে মুখে শেষ পর্যন্ত দেখার প্রবল আগ্রহ। উদিতা নড়াচড়া শুরু করে, প্রহর ওকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। মেধা দাঁড়িয়ে রইল আগের জায়গায়। সায়রা এক পাশে দাঁড়িয়ে দেখছে সব। সোহাগ মার খাওয়ার পর থেকে ঘরের ভেতর রয়েছে। সাথী বেগম খোলা বারান্দায় দাঁড়িয়ে দেখছেন। তার কাছে বাবা মেয়ের এই ইমোশনাল সিন মেলোড্রামা মনে হচ্ছে। ভীষণ ক্ষেপে আছে নাজমুল হকের উপর। কত বড় সাহস ওনাকে চড় মেরেছে এতগুলো মানুষের সামনে। এই হিসাব তো সে পরে নেবেই। এখন মোটেও নাজমুল হককে ভয় পায় না সে। বুড়ো মরার দুয়ারে করা নাড়ছে, তবুও তেজ কমছে না। কি জোরে চড়টা মেরেছে, ব্যথা করছে এখনো। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, কান্না বন্ধ করো নাদিয়া, আমরা একটু পর বাড়ি ফিরবো। কান্না আটকানোর চেষ্টা করে বলে, তুমি এত কঠিন হৃদয়ের মানুষ কেন? আমি কঠিন হৃদয়েরই মানুষ। একটু তো নরম হও। তুমি কান্না বন্ধ করো। আমাকে ছাড়ো একবারও না। উদয় নাজমুল হকের দিকে তাকায়। তিনিও ওদের দুজনের দিকে তাকিয়ে আছেন। মেয়ের কান্না জড়িত স্বর শুনে মুখ তুলে তাকিয়েছেন। তার চোখেও টলমলে পানি, চোখে মুখে বিষাদ, অনুশোচনা, আক্ষেপ। উদয় কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজমুল হকের দিকে। নাজমুল হক দৃষ্টি সরিয়ে নেন। উদয়ের চোখে চোখ রাখতে পারছেন না তিনি। জীবনে কত পাপ করেছেন তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন গত 3টা বছর ধরে। উদয় নাদিয়াকে ছেড়ে দেয়। নাদিয়ার চোখের কাজল লিপটে গেছে, মেকআপ কিছুটা নষ্ট হয়ে গেছে। উদয় পকেট থেকে রুমাল বের করে নাদিয়ার লিপটে যাওয়া কাজল সযত্নে মুছিয়ে দেয়। নাদিয়ার চোখ বেয়ে আবার গলগলিয়ে পড়ে পানি। উদয় নিজেই নাদিয়াকে এগিয়ে দেয় নাজমুল হকের দিকে, তারপর বলে, যাও। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। উদয় চোখ দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। নাদিয়া দ্রুত বাবার সামনে দাঁড়ায়। নাজমুল হক কাঁপা কাঁপা হাত বাড়ায় নাদিয়ার গালের দিকে। নিজের খসখসে রুক্ষ শুষ্ক হাত ছোঁয়ায় নাদিয়ার তুলতুলে নরম গালে। কি নরম মসৃণ গাল! নাদিয়া বাবার হাতের উপর নিজের হাত রাখে, তারপর টেনে নিয়ে আসে মুখের সামনে। রুক্ষ শুষ্ক হাতের দিকে তাকায়, চুমো খায় ওর মাথায় একটু আগে আদুরে হাত বুলিয়ে দেওয়া হাতে। নিজের নরম তুলতুলে হাত বুলায় বাবার হাতের উপর। নাজমুল হক ঝরঝর করে কেঁদে ওঠেন। মেয়েকে ফের টেনে নেন বুকে। এই মেয়েটাকে তিনি কতটা কষ্ট দিয়েছেন, অথচ তার মেয়েটা তাকে কত ভালোবাসে। মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, সেই জন্যই কি তার এত অবহেলা, অযত্ন, অপমান পাওয়ার পরেও তার মেয়েটা তাকে এত ভালোবাসে? কই, সায়রা তো তাকে এত ভালোবাসে না। সায়রার সকল প্রকার চাহিদাই তো তিনি পূরণ করেছেন, হোক সেটা খুশি মনে বা মনের বিরুদ্ধে গিয়ে। সায়রা তো তাকে কোনোদিন নিচ থেকে 1 গ্লাস পানি ভরে দিত না, কোনো কিছু করে দিতে বললে করতে চাইতো না। শুধু টাকা দাও, টাকা দাও, এটা দাও, ওটা দাও, চাহিদার কোনো শেষ ছিল না। নাজমুল হক যে সায়রা আর সোহাগকে অনেক ভালোবাসতেন সেরকমও না। তার মনে শান্তিই থাকতো না, তাই কাউকে ভালোবাসতেও ইচ্ছে করতো না। দীর্ঘ এই বছরগুলো অশান্তি নিয়েই পার করে এসেছেন তিনি। ঘরের চেয়ে বাইরে থাকলেই একটু শান্তি পেতেন। যে মেয়েকে এত অবহেলা অযত্ন করলো, সেই মেয়েই তাকে কত ভালোবাসে। এই মেয়েটার প্রতি একটু দায়িত্ব পালন করলে কি এমন ক্ষতি হতো? একটু ভালোবাসলে ভালোবাসা কি ফুরিয়ে যেত? একটু আদর যত্ন করলে কি তার হাত ক্ষয় হয়ে যেত? কিছুই হতো না। কিন্তু তবুও তিনি মেয়েটাকে ভালোবাসেননি, আদর যত্ন করেননি, আগলে রাখেননি। বাবা মেয়ে দুজনেই কাঁদে, অনেকটা সময় নিয়েই কাঁদে। দুজনের চোখের পানি শেষ হচ্ছে না। মেয়ের চোখের পানিতে বাবার শার্ট ভিজে যাচ্ছে, আর বাবার চোখের পানি দিয়ে মেয়ের মাথার চুল। নাদিয়ার কান্না বন্ধ হয়। বাবাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। ছেড়ে দিলে আর যদি ধরা না হয়। নাজমুল হক মেয়ের মাথায় হাত বুলায়। তার বুকে এত বছর ধরে বয়ে চলা ঝড় কিছুটা শান্ত হয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখে কেমন শান্তি শান্তি লাগছে এখন। মনে হচ্ছে মেয়েটা যদি এই সদ্য জন্ম নেওয়া নীল অপরাজিতা হয়ে যেত, তাহলে সে মেয়েকে বুকে আগলে নিজের সর্বোচ্চ আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েটাকে বড় করত। কোনো আঁচ আসতে দিত না মেয়ের ধারে কাছেও। সে হয়ে দেখাতো সবচেয়ে ভালো বাবা। কিন্তু ওই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। তার মেয়েটা আর সেই সদ্য জন্ম নেওয়া নীল অপরাজিতা হবে না।
তার মেয়ে এখন বড় হয়ে গেছে, সময়ের পরিবর্তন ঘটেছে। তার মেয়েরও একটা ছোট্ট শুভ্র রঙা অপরাজিতা হয়েছে। তার মেয়ে এখন শুভ্র রঙা অপরাজিতার মা, চৌধুরী বাড়ির বড় বউ, উদয় চৌধুরীর বউ নাদিয়া চৌধুরী। উদিতা না ঘুমিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। খিদে পেয়েছে, রাতে কিছুই খাওয়া হয়নি ওর। নাদিয়া বাবার বুক থেকে মুখ তুলে প্রহরের দিকে তাকায়। প্রহরের কোল থেকে উদিতাকে উদয় নিজের কোলে তুলে নেয়। তারপরে এগিয়ে যায় নাজমুল হক আর নাদিয়ার কাছে। নাদিয়াকে দেখতেই উদিতার কান্নার শব্দ কমে আসে। নাদিয়া নাজমুল হককে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, হাত বাড়ায় উদিতাকে কোলে নেওয়ার জন্য। কিন্তু উদয় নাদিয়ার কোলে না দিয়ে নাজমুল হকের কোলে তুলে দেয় উদিতাকে। শুধু মেয়েকে আদর করলে হবে, নাতে কি করতে হবে না? নাজমুল হক অবাক চোখে তাকায় উদয়ের মুখের দিকে। উদয়ের চোখমুখ আগের মতোই কঠিন হয়ে রয়েছে। নাজমুল হককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে উদয় বলে, আমার মেয়েটা কাছে আদর না করে আমার মুখের দিকে কি দেখছেন? নাজমুল হক তড়িঘড়ি করে উদিতাকে বুকে চেপে ধরে কপালে চুমু খায়, মাথায় চুমু খায়। ঝরঝর করে কেঁদে ওঠেন আবার। ওনার কান্না শুনে উদিতার কান্না বন্ধ হয়ে যায়। হাঁ করে তাকিয়ে দেখার চেষ্টা করে নাজমুল হকের মুখ। নিজের ছোট্ট ছোট্ট তুলতুলে হাত বাড়িয়ে হাত ছোঁয়ায় নানার মুখে। আধো আধো বুলিতে আওড়ায়, কি হচ্ছে? এক হাতে নাতনিকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে মুখে ছুঁয়ে রাখা নাতনির হাত নিজের গালে চেপে ধরে। তারপর ঠোঁটের উপর চেপে ধরে চুমো খায় ছোট্ট ছোট্ট হাতে। কাঁধ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে নেয়। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, আমার কিছু হয়নি নানু। তোমার খিদে পেয়েছে? ও খাবে? আম্মা দেয় না। আম্মা খেতে দেয় না? দুদিকে মাথা নাড়িয়ে বলে, না। নাজমুল হকের ঠোঁটজোড়া প্রশস্ত হয়। টিয়া পাখির মতো কি সুন্দর করে কথা বলে তার নাতনিটা। কপালে গালে আবার চুমো খায়। উদিতা কিছু বলে না, চুপ করে থাকে। মনে হচ্ছে নাজমুল হক যেন ওর কত পরিচিত একজন মানুষ। পক্কা। নাজমুল হক নাতনির মুখের দিকে তাকিয়ে কথাটা বোঝার চেষ্টা করে, তবে বুঝতে পারে না কিসের জন্য বকা শব্দটা উচ্চারণ করলো। তবুও বলেন, আম্মা বকা দেয়? না। তাহলে? বকা দাও। কাকে? আম্মাকে। কেন? দুধ খেতে দেয় না। মেয়ের আধো আধো বলিতে বলা কথা শুনে বড় বড় চোখ করে তাকায় নাদিয়া। নানার কাছে ওর নামে বিচার দেওয়া হচ্ছে, আবার বকাও দিতে বলছে। ভাবা যায় কি বিচ্ছু মেয়ে। নাজমুল হক মেয়ের মুখের দিকে তাকায়। মেয়ে অস্বাভাবিক চাহনিতে তাকিয়ে আছে। উদয় প্রহর সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নানা নাতনির দিকে। এটুকু মেয়ে কত চালাক বুদ্ধিমতী, ভাবা যায়। আমাকে বকা দিতে বলা হচ্ছে, আমি খেতে দিই না? দুদিকে মাথা নাড়ায় উদিতা, খেতে দেয় না। নাজমুল হক হাসেন। তার নাতনিকে ভীষণ চালাক চতুর বুদ্ধিমতী বুঝতে পারেন। তার নাতনি যে ভীষণ চালাক চতুর বুদ্ধিমতী বুঝতে পারেন। উদয় উদিতাকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করে। নাজমুল হক দেন না। কাচ্ছে না তো, আর একটু থাকুক। উদয় বারান্দায় দাঁড়িয়ে থাকা সাথী বেগমের দিকে একবার তাকায়। শকুনি দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের দিকে। তাকে দেখতেই উদয়ের রাগ তরতর করে বেড়ে যায়। রাগ যা একটু কমেছিল তার ডাবল বেড়ে গেছে এখন। চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে কিছু সময়। সাথী বেগম দৃষ্টি সরায় না, সেও তাকিয়ে থাকে। চোখ মুখ শক্ত রেখেই তাকায় নাজমুল হকের দিকে। শক্ত কঠিন গলায় বলে, আপনার দ্বিতীয় স্ত্রী আর সন্তানরা যেন আগামী 7 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যায়। তাদের মতো স্বার্থপর, নির্লজ্জ, অসভ্য জালিমদের কোনো জায়গা নেই এই বাড়িতে। আপনি নাদিয়ার জন্মদাতা পিতা, আবার অনেকবার মাফ চেয়েছেন, তাই নাদিয়াকে আমি আপনার কাছে আসতে দিয়েছি, নয়তো জীবনেও আসতে দিতাম না। কি বলছো তুমি? চুপ করো। কেন চুপ করবো? তুমি অতীত সহ্য করে ভুলে গেলেও আমি শুনেও ভুলিনি কিছু। প্রত্যেকটা কথা এখন আমার কানে বাজে, বুকের ভেতর তীরের ফলের মতন বিধে। তোমার পিঠে সেই দগ্ধকে ক্ষত আমি এখনো ভুলিনি, তাই আমাকে চুপ করাতে আসবে না। আমি এখানে এত কথা বা ঝামেলা করতে তো আসিনি। আমি এসেছিলাম শুধু বাড়িটা রেজিস্ট্রি করবো আর সবাইকে বাড়ি খালি করে দিতে বলে ঢাকায় ফিরে যাব। ঝামেলাটা তো ওনারাই করেছে আগে আগে। ওই অসভ্য অভদ্র মানুষগুলোকে আমি কিছুতেই থাকতে দেব না আমার কেনা বাড়িতে। আগামী 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করে চলে যাবে, এটাই ফাইনাল। অন্য জায়গায় বাড়ি করে থাকতে চাইলেও তো আরো 2 দিন সময় লাগবে। সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তো নেই আমাদের। মিস্টার হক যতদিন চায় থাকবে, সমস্যা নেই, কিন্তু এই 3 খবিশ থাকবে না। আব্বা অসুস্থ, আগে চিকিৎসা করতে হবে। এখন চিকিৎসা করবে নাকি বাড়ি পরিবর্তন করবে?
উদয় চুপ করে রইল। নাদিয়া কথাগুলো ভুল বলেনি। বাড়ি পরিবর্তন করতে হলেও নাজমুল হককেই থাকতে হবে সব কিছুতে। এই অসুস্থ শরীর নিয়ে এত প্রেশার নিতে পারবেন না তিনি। আচ্ছা, ওনার অপারেশন হওয়ার পর যতদিন সুস্থ না হয় ততদিন থাকবে। সুস্থ হলে ওগুলোকে বাড়ি থেকে আউট করব। প্রহর এসে উদয়কে টেনে একটু সাইডে নিয়ে যায়। একটু পরেই আবার ফিরে আসে দুজন। উদয় গম্ভীর গলায় বলে, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন সবাই এই বাড়িতে থাকবেন। আপনার মৃত্যুর পর একদিনও ওই তিনজনকে এই বাড়িতে জায়গা দেব না আমি। তার দরকার হবে না বাবা, তার আগেই ওদের নিয়ে আমি এই বাড়ি খালি করে দেব। আপনি আপনার স্ত্রীর জন্য এই বাড়িতে যা করতে চান করবেন। টাকা তো আছেই, দ্রুত জায়গা কিনে সেখানে থাকার মতো ব্যবস্থা করে নেবে। সমস্যা নেই, আমি তখন ওই কথাগুলো রাগের মাথায় এমনি এমনি বলেছিলাম। এখানে কিছু করব না, আপনারা এখানে থাকবেন, তবে নির্দিষ্ট সময়ের জন্য। নাজমুল হক বলেন না কিছু। তারও এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এ বাড়িতে এসে নাদিয়ার মা খাদিজার সাথে শেষ সময় পার করেছিলেন। নাদিয়ার 22টা বছর কেটেছিল এই বাড়িতে। এত এত স্মৃতি ছেড়ে চলে যেতে তার মন সায় দিচ্ছে না। তবে অন্য কারো কাছে বিক্রি করলে তো ছেড়ে যেতেই হতো। কিছু বলতে ইচ্ছে হলেও বললেন না নাজমুল হক। মেয়ের বাড়ি তার জন্মস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় সে। বাঁচবে এবার কতদিন? মেয়ের জামাইয়ের কথাই মেনে নেয়। আগের মতো থাকলে সে কিছুতেই এই কথা মেনে নিত না। নিজের তেজ দেখিয়ে আজকেই বাড়ি ছেড়ে চলে যেত। নাজমুল হক এক হাতে নাতনিকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে মেয়েকে কাছে টেনে এনে জড়িয়ে ধরে। তারপর বলে, আমার রাজ্যেও একটা ফুটফুটে রাজকন্যার জন্ম হয়েছিল, কিন্তু আমি রাজকন্যার কদর করিনি। আমার রাজকন্যা হেলায় ফেলায় অবহেলায় বড় হয়েছিল। আমার রাজকন্যা আজ রানী, তার ঘরেও ফুটফুটে রাজকন্যার জন্ম হয়েছে। আমি আত্মার না, তুমি রাজকন্যা। চাচু বলে। চাচু রাজকন্যা বলে? অ তুমি তো রাজকন্যাই, বিশাল রাজ্যের রাজকন্যা তুমি, নানু ভাই। উদিতা খুশি হয়। বাড়িতেও কেউ ওকে রাজকন্যা বললে খুশি হয়। উদয়ের ফোনের রিংটোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে দেখে বাড়ি থেকে কল এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোরা? এই বাড়িতে। আসবি কখন? বের হবো এখন। তাড়াতাড়ি রওনা দে। হুম। রাতে খেয়েছিস তো না? না। রাস্তায় কিছু খেয়ে নিস সবাই। হুম। আচ্ছা রাখছি, সাবধানে ড্রাইভ করে আসিস। হুম। কল কেটে ফোন পকেটে ভরে নেয় উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, নাদিয়া, আমাদের এখন বের হতে হবে, অনেক রাত হয়ে গেছে। নাদিয়ার মুখে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে আগে। ওর অসুস্থ বাবাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই কলিজা ফেটে যাচ্ছে। প্রহর উদিতাকে নিজের কোলে তুলে নেয়। শেষবারের মতো মেয়েকে আদর করেন নাজমুল হক। আবার দেখা হবে কিনা, ছুতে পারবে কিনা বলা যায় না। উদয়ের অনেক কিছু বলতে করতে ইচ্ছে হলেও কিছুই করল না। বেশি স্ট্রেস নিলে নাজমুল হক যদি স্ট্রোক করে বসেন, ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, বলা তো যায় না। অসুস্থ মানুষ তিনি। ওর জন্য ওনার কিছু হয়ে গেলে উদয় সারা জীবন নাদিয়ার কাছে ছোট হয়ে থাকবে। ওর নিজেরই গিল্টি ফিল হবে। ওর জন্যই নাদিয়ার বাবার ক্ষতি হয়েছে। উদয় তো আগে থেকেই জানে নাজমুল হক অসুস্থ মানুষ এবং ওনার সকল পরিস্থিতি সম্পর্কেও অবগত। আর নাজমুল হক অনেকবার মাফ চেয়েছেন নাদিয়ার কাছে। অনুশোচনায় ভুগছেন, ভেতর থেকে ধীরে ধীরে গুড়িয়ে যাচ্ছেন। অসুস্থতার চেয়েও এই জিনিসগুলো ওনাকে বেশি কাবু করেছে। কঠিন হতে চেয়েও এর চেয়ে কঠিন হতে পারছে না উদয়। বাড়ি থেকে তো কত কিছুই ভেবে এসেছিল, সেসব কিছুই করতে পারেনি। মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না, ওরও লাগেনি। নাদিয়ার মতোই ওর শক্ত কঠিন হৃদয় গলে গেছে। তবে সেটা অল্প পরিসরে, আর শুধুমাত্র নাজমুল হকের জন্যই। কারণ সেই শুধু মাফ চেয়েছেন নিজের কৃতকর্মের জন্য। ওই তিনজন চায়নি, উল্টো বড় গলা করে ঝগড়া মারামারি করতে এসেছিল। কারের দিকে এগিয়ে যায় সবাই। সাথী বেগম মুখ ভোতা করে নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। উদয় ইচ্ছে মতো কথা শুনিয়েছে একটু আগেই। লজ্জা শরম বলতে কিছু থাকলে এই মুখ আর উদয়কে দেখাবে না। উদিতাকে শেষবারের মতো আবার আদর করেন নাজমুল হক। নাজমুল হকের কাছ থেকে মেধা উদিতাকে কোলে নিয়ে ফ্রন্ট সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে প্রহর। নাদিয়া বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে আবার। ওর এক জীবনে না পাওয়ার আক্ষেপ আজ মিটে গেছে। বুদ্ধি হওয়ার পর থেকে আক্ষেপ ছিল ওর বাবা ওকে আদর করে না, ভালোবাসে না। কিন্তু আজ সেই সব আক্ষেপ আফসোস পূরণ হয়ে গেছে। না পাওয়া সব কিছুই যেন আজ পেয়ে গেছে অল্প কিছু সময়ে।
উদয় নাদিয়াকে ভালোভাবে বুঝিয়ে কারে বসিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে নাজমুল হকের দিকে তাকায়। আগের ন্যায় গম্ভীর স্বরে বলে, ভুল ত্রুটি বেয়াদবি করে থাকলে মাফ করবেন। রাগের মাথা অনেক কিছু বলে ফেলেছে। আপনিও মাফ করবেন আমাকে। আপনি আমাকে তুমি করেই বলবেন। আর আপনি কেন আমার কাছে মাফ চাইছেন? আপনার সাথেও অন্যায় করেছি আমি। আপনাকে যথাযথ সম্মান দিতে পারিনি আমি। শ্বশুর হওয়ার কোনো দায়িত্ব পালন করিনি। সেসব বাদ দিন, অতীত ভুলে যান। আমার ওয়াইফ খুশি হয়েছে, এতে আমার শান্তি। আমি ওর বলা না বলা দুঃখ অনেক কষ্ট দেখেছি ওর চোখে মুখে। মুখ ফুটে বলতো না কখনোই, তবু ওর চোখ মুখ দেখলে বুঝতে পারতাম ওর না ভরা অনুভূতিগুলো। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমার মেয়েটাকে এতটা আগলে রাখার জন্য, ভালোবাসার জন্য। তুমি করে বলুন, আমি আপনার মেয়ের জামাই। নাজমুল হক বললেন না কিছু, বাহুতে চোখের পানি মুছে নেন। আপনার ফোন নাম্বারটা দিন। কেন? লাগবে আমার। নাম্বার বলুন। নাজমুল হক নাম্বার বলেন। উদয় ফোনে নম্বর সেভ করে নেয়। আরও অনেক কিছু নাজমুল হককে বলে উদয়। বিদায় নিয়ে কারে উঠে বসে নাদিয়ার পাশে। সবাই আবার বিদায় নেয় নাজমুল হকের কাছ থেকে। কার স্টার্ট দেয় প্রহর। নাদিয়া বাবার মুখের দিকে তাকিয়ে আবার কেঁদে উঠে। আবার কবে দেখা হবে? ওর বাবার ঠিকঠাকভাবে চিকিৎসা করবে তো সাথী বেগম? নানান টেনশনে নাদিয়ার কান্নার বেগ বাড়ে। কার ছুটে চলে। নাজমুল হক ততক্ষণ তাকিয়ে থাকেন যতক্ষণ ওদের কার দেখা যায়। চোখের সীমানার বাইরে চলে যেতেই বাড়ির ভিতর প্রবেশ করেন নাজমুল হক। চিৎকার চেঁচামেচি করে তেড়ে আসেন সাথী বেগম। কিছু বলার আগেই ঠাটিয়ে চর বসিয়ে দেন নাজমুল হক। তবুও দমে না গিয়ে পুনরায় কিছু বলার জন্য মুখ খুলতেই কানসা বরাবর আরেকটা চর বসিয়ে দেন। তারপর শক্ত করে গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলেন, তোদের তিনজনের অনেক নাটক দেখেছি এতকাল। আজকের পর থেকে তিনজন একবেলা করে খাবি আর ক্ষেত খামারে কাজ করবি। তোদের শরীরে কত তেল জমছে তাই দেখব শুধু। বলেই আশ্রয় ফেলেন নিচে। স্ত্রী ছেলে মেয়ের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলেন, আজকের পর এই বাড়িতে উঁচু গলায় কথা বললে তোদের গলা আর গলার জায়গায় থাকবে না, প্রত্যেকটার গলা কেটে ভাসিয়ে দেব। ভয়ে জড়সড় হয়ে যায় তিনজনেই। নাজমুল হক তাদের তিনজনের সাথে এভাবে কথা বলে না কখনোই। একটু টু শব্দ করলেই বোধহয় গলা কেটে গাঙ্গে ভাসিয়ে দেবে সত্যি সত্যি। যেরকম রেগে আছে বিশ্বাস নেই। নাজমুল হক হনহন করে হেঁটে ঘরের ভেতর প্রবেশ করে শব্দ করে সেগুন কাঠের তৈরি পুরনো দরজাটা বন্ধ করে দেন। প্রতিবেশীরা নিজেদের বাড়ির দিকে এগিয়ে যায়। তাদের বাড়ি এই বাড়ি থেকে কিছুটা দূরে। নাদিয়াদের বাড়ির আশেপাশে বাড়ি নেই কোনোভাবে নাদিয়ার কান্না বন্ধ করায় উদয়। বুঝিয়ে বলে ডক্টরদের সাথে কথা বলে 2-1 দিনের মধ্যেই নাজমুল হককে ঢাকায় নেবে। সেখানেই তার চিকিৎসা হবে। যদি দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে দেশের বাইরেই নেবে। নাদিয়াকে কোনো রকম টেনশন করতে নিষেধ করে। তবুও নাদিয়া নাক টেনে যায়। ওর অবস্থা দেখে উদয় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এভাবে কেন কাঁদছ? এভাবে তো বাচ্চারা কাঁদে। নাদিয়া ওর মুখের দিকে তাকায়। অতীত তার ভাই বোনকে নিয়ে আসার প্ল্যান করা যাক। কপাল ভ্রু কুঁচকে যায় নাদিয়ার। অতীতে একা একা খেলতে চায় না, ওর জন্য খেলার সঙ্গে আনা দরকার। নাদিয়া নাক মুছে বলে, তো আজকে বাড়ি ফিরে কালকে অতীতের ভাই বোনকে আনার মিশনে নামবো, কেমন? জীবনেও না। আগের বার আমার কমতে ছিল, তাই টুইন বেবির স্বপ্নে রয়ে আছে। এবার আর কোনো কমতি রাখবো না। উদয়ের পেট খামচে ধরে নাদিয়া। ব্যথা পেয়ে উদয়ের মুখ দিয়ে আপনা আপনি আ শব্দ বেরিয়ে আসে। প্রহর দ্রুত পেছন ফিরে তাকায়। কি হয়েছে ব্রো? উদয় ধমক দিয়ে বলে, তোকে এদিকে কে তাকাতে বলেছে? সামনে দেখ, নতুন নিজের বউকে দেখ। ভুলেও পেছন ফিরে তাকাবি না, তাকালে তোর চোখ কানা করে দেব। শয়তান ছেলে। কারের ভেতরে লাইট অফ কর তাড়াতাড়ি। ভেতরে লাইট অফ করে সামনের দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলে, ভালো কথা বললেও দোষ। খ্যাক খ্যাক করার অভ্যাস তোমার জীবনেও যাবে না। আর এই খ্যাক খ্যাক করার জন্য পেয়েছে শুধু আমি বেচারা প্রহরকেই। বউয়ের সামনে মান ইজ্জত শেষ। উদয় নাদিয়াকে এক হাতে জড়িয়ে ধরে চুমু খায় মাথায়। তারপর বলে, চোখ বন্ধ করে থাকো, ভালো লাগবে। নাদিয়া তাই করে। এখন সেই বিয়ের দিনের কথা মনে পড়ছে নাদিয়ার। সেদিনও বাবার বাড়ি থেকে এই কারে বসিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছিল ওরা। সেদিনও কারের ভেতরে লাইট অফ ছিল। কারে ছিল পিনপত নীরবতা। কারো মুখের রা শব্দ ছিল না। সেদিন নাদিয়া আর উদয়ের মাঝে ছিল প্রায় 2 হাত দূরত্ব। কিন্তু আজকে দুজনের মধ্যে 2 চুল পরিমাণও দূরত্ব নেই। লেপ্টে আছে একে অপরের সাথে। সেদিনের আর আজকের অনুভূতি আলাদা। নাদিয়া আঁকড়ে ধরে ভালোভাবে উদয়কে, ভালোভাবে মাথা গুজে উদয়ের বুকে। এই লোকটা ওকে না পাওয়া সব কিছু দিয়েছে।
না বললেও ওর মনের কথাগুলো বুঝে যায়। বেশি কিছু আর ভাবলো না। উদয়ের হার্টবিট শুনতে থাকে, চোখ বন্ধ করে। ফিল করে এখানেই থাকে নাদিয়া। এই জায়গাটাই স্থান দিয়েছে ওকে উদয়। উদয় নাদিয়ার মাথায় আবারও প্রগাঢ় চুমু খায়। নিজেও চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। বাকি জীবনটাও এভাবে আগলে রাখবে ওর ভালোবাসা, ওর নাদিয়াকে। সমাপ্ত।